নমস্কার। আজ আরেকটি নতুন গল্পের বই নিয়ে এসেছি। গল্পের বইটি নতুন নয়, আমি যে বই থেকে গল্প পড়ছিলাম সেই বইগুলো বাদ দিয়ে এই বইটা আজকে আমার কাছে নতুন। তা এই গল্পের বই থেকে কয়েকটি কবিতা পড়ার বাসনা রয়েছে আমার। এই গল্পের বইটির প্রকাশ সাল 1984 সাল, অতএব বুঝতেই পারছেন গল্পের বইটি নতুন নয়। 1984 সালে এর প্রকাশ সাল। প্রচ্ছদ শিল্পী ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গল্পের বইটির নাম মানুষের বাড়িঘর, আর লেখকের নাম সনত কুমার পাল। আমি অতিরিক্ত কোনো ভূমিকা করব না। বইটি তখন ছাপা হয়েছিল ভারতী বুক স্টল থেকে। ভারতী বুক স্টল থেকে বইটি ছাপা হয়েছিল। এখন আমরা এই প্রথম যে গল্পটি আছে এই বইতে, সে প্রথম গল্পটি পড়ব। প্রথম গল্পের নাম বাড়ি। দূর থেকেই নজরে পড়ল তার উচ্চশির। আশেপাশে কেউ তা স্পর্শ করতে পারেনি আজও। অথচ বয়স তো কম হলো না। অসীমের বুক ভরে গেলেও দীর্ঘদিন যাবৎ প্রিয়জনের অদর্শনজনিত উদ্বেগে হৃদস্পন্দনের সঙ্গে পায়ের গতির মাত্রা বেড়ে গেল সহসা। অবশেষে বাড়ির প্রধান ফটকের সামনে এসে থমকে দাঁড়ালো সে। বাড়িটার একতলা, দোতলা এবং তিনতলা তার চোখের সামনে ভেসে উঠল এক নিমেষে। দোতলার পূব দিকের দক্ষিণ খোলা ঘরটি কি এখনো তেমনই আছে যেমন রেখে গিয়েছিল? তাদের বাঁ পাশের ফ্ল্যাট থাকতো এক অসমীয়া পরিবার, ডান পাশে উড়িয়া। অসীম তাদের বড়ুয়া কাকা এবং মহান্তি কাকা বলে ডাকত। বড়ুয়া কাকার মেয়ে শিবানী ছিল তার খেলার সাথী। শিবানী কিছুতেই মহান্তি কাকার ছেলে গোপীকান্তর সঙ্গে খেলতে চাইত না। এই নিয়ে রোজই তাদের ঝগড়া হতো। অবশ্য সবই সাময়িক। মহান্তি কাকার পাশের ফ্ল্যাটটি শ্যামলদের। আশ্চর্য মানুষ এই শ্যামলদা। বই পড়া মানুষজনের অভাব অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা আর মিটিং, এই নিয়েই থাকতো শ্যামলদা। এরই মধ্যে হয়তো হঠাৎ কয়েকদিনের জন্য উধাও। পুরো মাসের বেতন কোনোদিন তুলে দিতে পারেনি বৌদির হাতে। এই নিয়ে বৌদি অসীমের মায়ের কাছে এসে দুঃখ করতে করতে ফুঁপিয়ে কেঁদে উঠত। আর বৌদির পাশে ছায়ার মতো লেগে থাকতো যে বালিকা, সে মন্দিরা। মন্দিরা কি এখনো আছে না শ্বশুর ঘর করতে গেছে? তাকে কি চিনতে পারবে থাকলে? ভাবতে ভাবতে অসীম অগ্রসর হলো। প্রবেশদ্বারে থমকে যেতে হলো। সেই উদার উন্মুক্ত আহ্বান যেন উধাও। একদিকের থামের মাথা স্কন্ধচ্যুত, পানের পিক, আলকাতরা, পোস্টার, ঘুঁটের দাগে চেনা যায় না গোলাপি মার্বেলের দেওয়াল,
অথচ তখন কবে কোন আমলের তৈরি এই বাড়িটা হাত ফেরতা হতে হতে এসে পড়ল এক ইংরেজ ভদ্রমহিলার হাতে। তখন নাকি কেবল পূব পশ্চিমে লম্বা ছিল। বুড়ি তাকে প্রসারিত সংযোজিত করে দাঁড় করায় ইংরাজি ক্রসের মতো। তখন থেকে নাম হয় মেরি ম্যানশন। তবে উপরের ঘরগুলি তার বংশধরেরা বাড়িয়েছে। একটি নাতি উচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত 4টি সুদৃশ্য প্রধান ফটক, নানা দেশি বিদেশি গাছগাছরা এবং পাথরের বিভিন্ন মূর্তির মাঝে বাড়িটা যেন যৌবনোচ্ছল যুবতীর মতো শোভা পেত। দক্ষিণের ফটক দিয়ে ঢুকলে প্রথমেই চোখে পড়ত উঁচু বেদিতে দণ্ডায়মানা বুড়ির মার্বেল পাথরের মূর্তি, হাতে তুলা দণ্ড। বুড়ির মুখাবয়ব সৌম্য, চাহনির মধ্যে ছিল সন্ন্যাসিনীর নির্লিপ্ততা। দাদুর মুখে অসীম শুনেছিল বুড়ি নাকি খুব ভক্তিমতী ছিল। জেসাস ক্রাইস্টের উপর ছিল অবিচল আস্থা। তাই বাড়িটার নাম দিয়েছিল মেরি ম্যানশন। ভাড়াটেরা ছিল সন্তান তুল্য। বলতো, মাই সন্স, মাই ডটার্স, তোমরা সবাই যিশুর সন্তান। যিশু তোমাদের ভালো রাখবেন, কারণ পবিত্র ক্রসের মধ্যে তোমরা বাস করছো। প্রত্যহ ঘুরে ঘুরে দেখতো তাদের সুবিধা অসুবিধা। হয়তো বলতো, মিস্টার কারফরমা তোমায় চিন্তিত দেখাচ্ছে কেন? কারফরমা হয়তো সত্যই তখন স্ত্রীর অসুখের জন্য চিন্তিত, তাই কনফেস করত। তখন বুড়ি সান্ত্বনা দিয়ে বলতো, কোনো চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, তোমরা পবিত্র ক্রসের মধ্যে আছো, যিশু তোমাদের মঙ্গল করবেন। আচ্ছা, আমি তোমার জন্য প্রেয়ার করব আজ। আর কারফরমা বাবু ঘরে ফিরে দেখতে পেত ডাক্তার পাঠিয়ে দিয়েছে বুড়ি। তেমন কঠিন অসুখ হলে নাতিকে পাঠাতো। নাতি বিলেতে পাশ করা ডাক্তার। এসব অসীম শুনেছে দাদুর মুখে। দাদু বলতেন, সত্যি বুড়ির আমলে সবাই বেশ সুখে স্বাচ্ছন্দ্যে ছিল। কিন্তু বুড়ির নাতি রবিনসন ছিল অন্য ধাতুতে গড়া। নেটিভদের সঙ্গে মেলামেশা করত না মোটেই। রুগীর ভয়ে রোগী দেখতে যেত বটে, বুড়ি মারা যাওয়ার পর ও পথ মারাতো না ভুলেও। তবে ডাক্তার একজন বাড়িয়েছিল। ডাক্তারের পয়সা লাগতো না, শুধু ওষুধ কিনতে হতো। তাও পাওয়া যেত এই বাড়িরই নিচের তলার ডিপার্টমেন্টাল স্টোরে। তার কর্মচারীরাও মেরি ম্যানশনের বাসিন্দা। দাদুর মুখে বুড়ি, রবিনসন, ল্যাম্বার্ট, এডওয়ার্ডদের গল্প শুনতে শুনতে এমন হয়েছিল যে ওরা সবাই তার চোখের সামনে ভাসত। মনে হতো অসীমও যেন ওদের জীবনের নানা ঘটনার সঙ্গে জড়িত। অসীম ভিতরে ঢুকল, দেখল চারিদিকে যে সুদৃশ্য বাগান ছিল তার চিহ্ন নেই। সেই জায়গায় পাঁচিল বরাবর ছোট ছোট খুপড়ি, তোলা উনুনের ধোঁয়া, জল নিয়ে কাড়াকাড়ি, ছোট ছেলে মেয়েদের ধুলোয় গড়াগড়ি, অশ্রাব্য গালিগালাজ, মারামারি, যত্রতত্র মলমূত্র ত্যাগ। অসীম অবাক হয়ে দেখল খানিক। ডান দিকের পাঁচিল বরাবর ছোট ছোট খুপড়িগুলো দোকান, চা, মিষ্টি, সস্তা তৈজসপত্র, পান, বিড়ি, সিগারেট। সেখানে কিছু যুবকের গুলতানি,
মেয়ে দেখলে পরস্পরের উরুতে থাপ্পড় সহ শীষ। অসীম এগিয়ে গেল। বাঁদিকে হকার্স সমিতি, জমাদার ইউনিয়ন ইত্যাদির অফিস বন্ধ। এখন কিন্তু ডান দিকে হকার্স পরিষদ, হরিজন সেবাদল ইত্যাদির অফিসে কিছু সুরেশ তরুণের ভিড়, যাদের সঙ্গে হকার্স কিংবা হরিজনদের গুলিয়ে ফেলার কোনো সম্ভাবনাই নেই। সেখানে বুড়ির মূর্তি ছিল, সেই পাদপীঠে বাড়ির দেশীয় মালিকের পিতার মূর্তি শোভা পেত, এখন তাও নেই, শূন্য বেদি। সেখানে আলকাতরায় লেখা প্লিজ ইউজ মি, মূর্তি ভাঙা চলছে, চলবে ইত্যাদি। দাদু বলতেন স্বদেশী আমলে এই বাড়ির এক মূর্তিকে কে যেন আঘাত করেছিল। এডওয়ার্ড সাহেব তো খেপে লাল, ক্রুদ্ধস্বরে বাসিন্দাদের ডেকে বলেছিলেন, মূর্তি ভেঙে কি তোমরা ইতিহাসকে মুছে দিতে পারবে? তাহলে বাড়িটাকেই মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয়। অর্থপতি ঝুনঝুনওয়ালা তখন যুবক, সে এগিয়ে এসে বলেছিল, কে করেছে জানি না, তবে ঘটনাটি নিঃসন্দেহে নিন্দার্হ। আর সেই সঙ্গে এটাও স্মরণ রাখতে হবে যে এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, পুঞ্জীভূত বিক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। সাহেব গর্জে উঠেছিল, হোয়াই এজিটেশন? আমাদের গ্রেট গ্র্যান্ডমাদার যেসব সুযোগ সুবিধা দিতেন তা থেকে কিছু মাত্র কাটেল করিনি, বরং দু একটা ফ্রি সার্ভিস বাড়িয়েছি। দেন মারোয়ারি তো ব্যবসাটা বোঝে, তাই অর্থপতি বলেছিল, আলাদা কেন নেবে সাহেব, ভাড়ার মধ্যেই তো ওগুলো ধরা আছে। তেলে বেগুনে জ্বলে উঠেছিল সাহেব। হোয়াট অ্যান ইম্পার্টিনেন্স! নেটিভও ব্যবসা বুঝে ফেলেছে কি চলছে ব্রিটিশ রাজত্বে। কিন্তু বিশেষ কিছু না বলে তার লাল মুখে আরো এক পোঁচ লাল চাপিয়ে গর্জন করে উঠেছিল, আমার তখন এক্সটেনশন সার্ভিস, দাদু বলতেন। তার উপর তুই তখনও ছোট, তোর মাকে আর তোকে এই বুড়োর ঘরে চাপিয়ে তোর বাবা তো দিব্যি সরে পড়ল। আমার অবস্থা বুঝতেই পারছিস। জান যায় যাক, চাকরি গেলে তোদের খাওয়াবো কি? ঘরে কারো মুখে টু শব্দটি নেই। কৃষ্ণমূর্তি, হরিপ্রসাদ, প্রমথেশ রায়ের মুখে তো ফ্যাকাশে হয়ে গেছে, চপলাকান্ত বড়ুয়া কাঁদো কাঁদো। কিন্তু স্ট্যামিনা দেখলাম অর্থপতির। সে বলল, মিস্টার রবিনসন, সমস্যা অনেক গভীর এবং জটিল। আমাদের এখনই সাবধান হতে হবে। মূর্তি ভাঙা তো বিরাট অগ্নিকাণ্ডের একটা স্ফুলিঙ্গ মাত্র। পাইপ ধরিয়ে চোখ মুচকে তাকে দেখতে দেখতে রবিনসন বলল, ওয়েল, তোমরা কি চাও বলো? অর্থপতি মনে মনে যে এত কিছু ভেবে রেখেছিল বুঝিনি আগে। সাহেবের কথা শুনে কোটের পকেট থেকে একটা কাগজ বার করতে অবাক হয়ে গেলাম আমরা। কাগজ? অসীম জিজ্ঞাসা করেছিল, শুধু কাগজ? কাগজ তো নয়, সাহেবের মৃত্যু পরোয়ানা। মৃত্যু পরোয়ানা? অসীম অবাক হয়ে গিয়েছিল। তাছাড়া আর কি? দাদু বলেছিল, যে বাড়ির আয় থেকে সাহেবের এত রমরমা, নিজের দেশে বলতে গেলে লর্ড, সেই বাড়ির প্রশাসন কিনা ছাড়তে হবে প্রতিনিধিত্বমূলক কমিটির হাতে, সেই বাড়ির বাসিন্দাদের দিতে হবে মালিকানা। সাহেব আর সামলাতে পারল না নিজেকে, থরথর করে কাঁপতে লাগলো রাগে। কাগজটা দলা পাকিয়ে ছুঁড়ে দিল ওয়েস্ট পেপার বাস্কেটে। দয়াম করে ড্রয়ার থেকে পিস্তল বার করে আমাদের দিকে তাক করে গর্জে উঠেছিল, গেট আউট আইসে, গেট আউট। তারপর অসীম জিজ্ঞেস করেছিল,
তারপর সে অনেক কথা, অনেক লড়াই, অনেক রক্তপাতের কাহিনী, আবার অনেক বঞ্চনার কাহিনীও বটে। সে যাই হোক, শেষ পর্যন্ত জিতল অর্থপতিরা। অসীম একতলায় এলো। অফিস অঞ্চল আগে ছিল কত পরিষ্কার পরিচ্ছন্ন, এখন এখানে সেখানে পানের পিক, সিগারেটের টুকরো, ফলের খোসা, দাঁতের মলম, ঋতুবন্ধের বিজ্ঞাপন। অসীমের দাঁড়াতে ইচ্ছা হলো না, তরতর করে দোতলায় উঠে গেল। করিডোরে ঝুল, ভ্যাপসা গন্ধ, কালচে ক্ষতবিক্ষত স্থবির দেওয়াল হাতড়ে একটা ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো সে। একটু ইতস্তত করে কড়া নাড়ল মৃদুভাবে। একটু পরে ভেতর থেকে মেয়েলি কণ্ঠে জিজ্ঞাসা করল, কে? শ্যামলদা আছেন নাকি? ভিতর থেকে উত্তর এলো, নেই। অসীম একটু ভাবলো, তারপর বলল, এলে বলবেন অসীম এসেছিল, সন্ধ্যার সময় দেখা করব। এবার দরজাটা একটু ফাঁক হলো এবং সেই ফাঁকে ভেসে উঠল এক মহিলার মুখ। 10 বছরে অনেক পরিবর্তন হলেও অসীমের চিনতে অসুবিধে হলো না। বলল, কি বৌদি, চিনতে পারছেন? ওমা, অসীম ঠাকুরপো, ছি ছি, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসবে না? দরজা না খুললে যাই কেমন করে? ও মা, ছি ছি, দেখেছো কি ভুল। তবে এও বলি, এখন কি আর সেই সময় যে হুট করে দরজা খুলব? কখন যে কি ঘটবে ভগবানও জানেন না। অসীম ভিতরে এলে দরজা বন্ধ করে ঘুরে দাঁড়ালো বৌদি। পূর্বের তুলনায় বৌদির শরীর কিছুটা বা কৃশ এবং মলিনও বটে, চোখের তলায় হালকা ছায়া। তারপর কি খবর? এতদিন পর আমাদের মনে পড়ল বুঝি? কোথায় কোথায় ঘুরলে এতদিন? বিয়ে করেছো নাকি? ক্ষিপ্র হাতে ঘরটাকে গোছগাছ করতে করতে কথা বলছিল বৌদি। অসীম বুঝল এখন উত্তর শোনার তাগিদ তেমন নেই। তাই সে সমস্ত ঘরটাকে দেখে নিল এক পলকে। কবে যেন ডিস্টেম্পার করা হয়েছিল, বিবর্ণ হতে হতে এখনো তার অস্তিত্ব বজায় রয়েছে শুধু গৃহস্বামীর রুচি এবং সঙ্গতি ঘোষণা করতে। দরজা জানলায় বাতিল শাড়ির পর্দা, বিছানায় মলিন তোষক আর তেলচিটে বালিশ চকিতে অন্তর্হিত হলো পুনরায় এক চাদরের অন্তরালে। শ্যামলদার শখের বইয়ের আলমারি প্রায় শূন্য, শূন্যস্থান পূরণ করছে সস্তা মাটির পুতুল। অসীম বুঝল এসব বৌদির সংগ্রহ কিংবা মন্দিরার। অথচ শ্যামলদার এই ঘরের জন্য একদা দুর্নিবার আকর্ষণ বোধ করত অসীম। শ্যামলদাও উৎসাহ দিয়ে বলতো, পড়ো পড়ো, কোন বইটা পড়বে টেনে নাও। বাহ, চুপচাপ দাঁড়িয়ে রইলে যে, বড় বসো। গোছানো শেষ করে বৌদি বলল, দেখছিলাম আপনাদের হাতের অল্প ছোঁয়াতেই কেমন রূপ বদলে যায় ঘরের। কত আর দেখবে, এবার আমাদের মতো একজনকে নিয়ে এলেই তো পারো। বেশ বলেছেন বৌদি, লেজ কাটা শেয়ালের যুক্তিতে আমি ভুলছি না। হেসে ওঠে দুজনেই। শ্যামলদা কোথায় বৌদি? ছেলে মেয়েদেরও দেখছি না। বৌদি উত্তর দিতে একটু সময় নিল। বলল, ছেলে মেয়েরা স্কুলে আর তোমার দাদা কাজে। অসীম চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর সংকোচ কাটিয়ে বলল, আর মন্দিরা? চান করছে। অসীম উঠে দাঁড়ালো, বলল, আসছি বৌদি। ও মা, সে কি, চাটা কিছু খেলে না? ঘুরে এসে খাবো। তা কি হয়? একটু বসো, চা আনছি। মোহান্তি কাকার পরের ফ্ল্যাটটি তার।
মহান্তি কাকার ফ্ল্যাটের সামনে আসতেই দড়াম করে দরজা খুলে বেরিয়ে এলেন মহান্তি কাকা। তাকে দেখে থমকে দাঁড়ালে অসীম। এগিয়ে এসে প্রণাম করে বললে, চিনতে পারছেন না আমায়? আমি অসীম। কে? অসীম। বিড়বিড় করে কি যেন বললেন তিনি। পুরু কাঁচের চশমার ভিতর দিয়ে তার আপাদ মস্তক দেখে নিয়ে নিরুত্তাপ কণ্ঠে বললেন, ও অসীম, ভালো ভালো। শ্যামলবাবুর বাড়িতে উঠেছে বুঝি? সাবধানে থাকবে। এই রে, জঙ্গলিটা বেরিয়েছে, চলি। মহান্তি কাকার দৃষ্টি অনুসরণ করে দেখল বড়ুয়া কাকা দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে জ্বলন্ত দৃষ্টিতে। অসীম এগিয়ে এসে বলল, কেমন আছেন বড়ুয়া কাকা? তার প্রশ্নের জবাবে বড়ুয়া কাকা বললেন, উড়েটা আমার নামে চুকলি করছিল বুঝি? মজা বুঝিয়ে দেবো একদিন। বাধ্য হয়ে অসীমকে বলতে হয়, না না, তেমন কিছু বলেননি তো মহান্তি কাকা। তুমি বললেই আমি বিশ্বাস করব। খাজাঞ্জিবাবু ঠিকই বলে, এ বাড়ির কাউকে বিশ্বাস করো না, সবাই নিজের ধান্দায় ঘুরছে আর পিছনে ছুরি সানাচ্ছে। দুই বৃদ্ধের মুখে জঙ্গলি উড়ে শব্দগুলো শুনে অসীম জটপট নাস্তি অবাক হয়ে গেল। এদের মধ্যে তো সৌন্দর্যের অভাব ছিল না। এসো এক সময়, বুঝবে, এখন একটু ব্যস্ত, আসবো। অসীম এগিয়ে গেল নিজের ফ্ল্যাটের দিকে। তালা খুলে জোর করে ঠেলতে হলো দরজাটা। ক্যাঁচ শব্দ তুলে একটা পাল্লা একপাশে হেলে পড়ল। ঘরের মেঝেতে পুরু ধুলোর আস্তরণ। তার অনভিপ্রেত অনুপ্রবেশে ইঁদুর আরশোলারা আতঙ্কিত। দুরন্ত গতিতে স্ব দুর্গে আশ্রয় নিল তারা। ব্যবসা গন্ধে ঘরের বাতাস ভারী। একটা জানলা খুলে দিল তাড়াতাড়ি। বাইরে এসে অপেক্ষা করলো কিছুক্ষণ। দীর্ঘ 20 বছর এই ঘরের বাতাস সচল রেখেছিল তার ফুসফুসকে। মাত্র 10 বছর আগে ফেলে যাওয়া 20 বছরের স্মৃতিগুলো খুঁজতে লাগলো দেওয়ালে, সিলিংয়ে, সেলফে, ধুলিকণায়। খোকা এলি? দাদু, শুনে যা অফিসে এক মজার খবর। খোকা খাবি আয়। দাদু, তুই মানুষ হ, হতভাগী মায়ের দুঃখ বুঝতে শেখ। 10 বছর আগে এই স্মৃতিগুলো ফেলে গিয়েছিল এখানে। বিধ্বংসী ঝড়ঝঞ্ঝার পরের নিস্তব্ধতার মধ্যে যেন এই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, আর অসীম সব হারানোর বেদনায় ক্ষতবিক্ষত হচ্ছিল ক্রমাগত। একদিন আগে পরে দাদু এবং মায়ের মৃত্যু যেন এই বাড়ির আসবাব, ধুলিকণা, হাওয়াতে জড়ত্ব এনে দিয়েছিল। দুটো মৃত্যু তাকে একেবারে নিঃস্ব করে দিয়েছিল। তার বেদনার্ত হৃদয় হাঁপিয়ে উঠেছিল 4 দেয়ালের গণ্ডির মধ্যে। বেরিয়ে পড়েছিল সে। শেষের দিকে দাদু বলতেন, জিতে গেল অর্থপতি। ভারতের ভাগ্য ভারতবাসীর উপর ছেড়ে দিয়ে ইংরেজরা ফিরে গেল নিজের দেশে। আনন্দের বন্যা বয়ে গিয়েছিল ভারতের বিভিন্ন প্রান্তে। সাম্রাজ্যবাদীর শোষণ, অত্যাচার আর নয়, এবার নিজেরাই নিজেদের ভাগ্য নিয়ন্তা। এডওয়ার্ড সাহেবকেও চলে যেতে হয়েছিল। যাবার সময় বাড়ি এবং এস্টেটের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিযুক্ত করেছিল অর্থপতিকে। তার মাথার উপর বসিয়ে গিয়েছিল ল্যান্সার সাহেবকে। তাহলে ও মূল ক্ষমতা ছিল অর্থপতির হাতে। তাই সকলেই ভেবেছিল অর্থপতির হাতে যখন এসেছে, এবার নিশ্চয়ই মানুষগুলো আরও একটু বেশি সুখে সুবিধে থাকতে পারবে। কিন্তু অর্থপতির প্রথমেই চিকিৎসার সুযোগ সংকুচিত করে দিল। মেরি ম্যানশনকে খাড়া রাখতে হবে। সাহেবরা একে ফোঁপড়া করে রেখেছে। স্কুলের বরাদ্দ অর্থ কমিয়ে বলল, আগে মেরি ম্যানশন, তারপরে শিক্ষা। এর কিছুদিন পরেই একটা কানাঘুষো সংবাদে বিচলিত হয়ে উঠল মানুষজন। ভাড়া বাড়ছে, আর নয়। মাতব্বররা অর্থপতির সঙ্গে দেখা করতে গেলে মহা সমাদরে চা সিগারেট খাইয়ে অর্থপতি বলেছিল, সবই জানি, এসব তো নতুন কিছু নয়। এই যে বিশাল মেরি ম্যানশন,
বিভিন্ন ভাষাভাষী সংস্কৃতির পীঠস্থান মেরি ম্যানশন এর মালিক আজ আমরা সবাই। তার জন্য সবাইকেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই অনেক ত্যাগ স্বীকারের বিনিময়ে যাকে পেয়েছি তাকে রক্ষা করার দায়িত্বও নিতে হবে আমাদেরই। আমি কে? আমি তো অছি মাত্র। এই দেখুন ম্যানশনের আয় ব্যয়, প্রতি বছর ডেফিসিট। এখন বলুন কি করা যায়? ওদের মুখ চাওয়াচাওয়ি করতে দেখে অদ্ভুত হাসি খেলে গিয়েছিল অর্থপতির মুখে। বলেছিল, না, ভাড়া আমি বাড়াবো না, তবে ভাবছি ভাড়ার সঙ্গে লেভি যদি কিছু বসানো যায় তাহলে হয়তো কিছুটা সুরাহা হতে পারে। বুঝতেই পারছেন, ফ্ল্যাটের মালিক নিজে হন, স্কিমটা সাকসেসফুল করতে হলে এছাড়া উপায় নেই। এই সময় অসীমের উপর ঝড় বয়ে গিয়েছিল। টিউশনি সেরে ফেরার সময় শেষ সিঁড়িতে পা দিয়ে লুটিয়ে পড়েছিলেন দাদু। দিন দুয়েকের জমে মানুষে টানাটানি, তৃতীয় দিন একটু ভালো। অসীমকে কাছে ডেকে বলেছিলেন, বাড়িটাকে অবহেলা করিস না দাদু, এই ঘর ছেড়েও যাস নে কোথাও, মাকে দেখিস। অর্থপতি যে জিতবে বিশ্বাস করি না এসব কথা। এসব কথার গভীরে ঢোকার মতো মানসিক অবস্থা তখন অসীমের ছিল না। একদিন পরে মা ডেকে বলেছিলেন, এই ঘরে তোর বাবা জন্মেছিলেন, আর এই ঘরে শেষ নিঃশ্বাসও ফেলেছিলেন তিনি। তোর দাদুও তাই। এই ঘরকে অবহেলা করিস না বাবা। কিন্তু পারেনি অসীম। যুগপৎ দাদু ও মায়ের মৃত্যু তাকে দিশাহারা করে দিয়েছিল। তার কেবলই মনে হচ্ছিল এই ঘর রাক্ষসী, এর ধূলিকণায় কেবল মৃত্যুর ফাঁদ। এই ঘর শুধু অতীত বর্তমান নয়, এখানে বর্তমান নেই, ভবিষ্যৎ নেই। কয়েক বছরের আগাম ভাড়া দিয়ে বেরিয়ে পড়েছিল তাই। কিন্তু যত দিন যেতে লাগলো, বিশাল মেরি ম্যানশনের ছোট্ট একটি বাসা তাকে আকর্ষণ করতে লাগলো অত্যন্ত তীব্রভাবে। অথচ কি আছে সেখানে? দুটি ঘর, রান্নাঘর, এক চিলতে বারান্দা, সেখানে টবে মায়ের সযত্নে বসানো তুলসী আর কিছু ফুলের গাছ, ব্যাস। আর কিছু কি? এই জন্য কি ফিরে এলো সে? অসীম ঘরে ঢুকলো আবার। ভিজে স্যাঁতস্যাঁতে দেয়াল, কোথাও পলেস্তারা খসে গেছে, কোথাও দেখা দিয়েছে সরু ফাটল। দরজা জানালার কাঠ উইয়ের দল ইজারা নিয়েছে। পুরু ধুলোর গালিচার ওপর অসংখ্য টুকরো কাগজ, ভাঙা কাঁচ, ছেঁড়া ন্যাকড়া, তুলো ইত্যাদি। অসীম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। কত সব সুখ দুঃখ আনন্দ বিষাদময় স্মৃতি ভিড় করতে লাগলো বারবার। সে বিড়বিড় করে উঠল আপন মনে, অবহেলার মূল্য দিতে হবে না? বৌদি বলল, যে কদিন থাকবে এখানেই কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। মাসিমার সঙ্গে রক্তের সম্পর্ক ছিল না বটে, কিন্তু তিনি ছিলেন আপনের থেকেও আপন। বৌদির স্বর বুঝে এলো শোকে। এমন সময় মন্দিরা এলো ঘরে। স্নানান্তে বিস্কুট রঙের শাড়ি পরেছিল মন্দিরা। এলো চুলে, সঙ্গে সর্বাঙ্গে কুসুম গন্ধ। খাবারের থালা তো নয়। অসীমের মনে হলো যেন পুজোর নৈবেদ্য নিয়ে আসছে। বুকের মধ্যে তার আলোড়ন। সেদিনের সেই বালিকা আজ যুবতী। কত কানমলা চড়চাপড়ের শাসন এই মেয়ের উপর দিয়ে গেছে একদিন, কিন্তু এই মেয়ে প্রতিবাদ করেনি কোনো দিন, কিংবা কাঁদেনি। শুধু ডাগর ডাগর চোখ মেলে তার দিকে তাকিয়ে থেকেছে। এখন তার মনে হলো সে যেন এক্ষুনি মন্দিরার হাত ধরে নিজের পাশে বসাতে পারে, কাঁধে হাত রাখতে পারে, এমনকি টেনে নিতে পারে বুকের মধ্যে। মন্দিরা তার ডাগর চোখ মেলে এক পলক দেখে নিল তাকে। একজোড়া মুগ্ধ দৃষ্টির ভাষা বুঝতে অসুবিধে হলো না তার। মৃদু হেসে বললে, মেরি ম্যানশনকে মনে পড়ল তাহলে? সব মনে পড়ত।
তাকে থেমে যেতে দেখে মন্দিরা যেন আহত হলো। তাই দেখে মৃদু হেসে অসীম বলল, আর মেরি ম্যানশন মানে তো বিশাল প্রাসাদ শুধু নয়, বিভিন্ন ভাষাভাষী ধর্মের মানুষ, এদের আচার অনুষ্ঠান উৎসব সব মিলিয়ে এক সুখর স্মৃতি। কারণ দুঃখের গভীর দাগ বুঝে আসে কালক্রমে, আর গভীর হয় সুখ সেখানে। কোথায় ঘুরলেন? ঘুরলাম তো অনেক। অবশেষে বুঝলাম সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া, তাই প্রত্যাবর্তন। থাকবেন তো এবার, না আবার? ঠিক করতে পারছি না। একটু থেমে অসীম বলল, আচ্ছা মন্দিরা, আমাদের ফ্ল্যাটের দেওয়ালে ফাট ধরেছে দেখলাম, কেন বলো তো? ফাট ধরেছে? কোথায়? অসীমের চা সামনে রেখে ঘাম মুছতে মুছতে বৌদি জিজ্ঞাসা করল। আমাদের ঘরে। যে হারে বোমাবাজি চলছে, বাড়িটা না কোনোদিন ধ্বংস হয়ে যায়। বোমাবাজি? অসীম বিস্মিত হয়। থাকো কদিন, সব দেখতে পাবে। চিন্তার রেখা ফুটে ওঠে অসীমের কপালে। কি মনে পড়তে বলল, বড়ুয়া কাকা মহান্তি কাকার সম্পর্ক যেন সাপে নেউলে। ব্যাপারটা কি বলতো? কি জানি বাপু ওদের ব্যাপার, বৌদি বলল। তবে তোমার দাদা প্রায়ই বলেন ম্যানশনের বাতাস ক্রমশই বিষাক্ত করে তুলছে। এখানে মানুষের মধ্যে বিশ্বাস ভালোবাসার ভিতটা নড়বড়ে হয়ে গেছে। বুঝিও না সব কথা। যাই, রান্নাটা সেরে নিই, তোমরা কথা বলো। রমেশবাবু আছেন এখনো? প্রশ্নটা মন্দিরাকেই করে অসীম। না, ওরা নিচে চলে গেছেন বস্তিতে। কেন? ভাড়া দিতে না পারলে কি ম্যানশনে ঠাঁই হয়? বস্তি তো তাদের জন্যে। মন্দিরার কণ্ঠ করুণ হয়ে উঠে বলে, আর পারবেই বা কেমন করে? প্রতি বছরই যদি ভাড়া বাড়ে। এখানকার বাসিন্দারা তো এস্টেটেরই চাকুরে, ভাড়া বাড়লে মাইনেও বেড়েছে নিশ্চয়ই। একটা বক্র হাসি খেলে যায় মন্দিরার মুখে। বলে, তাহলেই হয়েছে। ত্যাগ শিক্ষা সম্পূর্ণ হবে কিভাবে তাহলে? এমন সময় নিচের থেকে একটা গোলমালের শব্দ ভেসে এলো হঠাৎ। অসীম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে মন্দিরা বলল, ও তো লেগেই আছে। কিন্তু কয়েকটা বোমার শব্দে বাড়িটা যেন কেঁপে উঠল। সিলিং থেকে চুনবালি খসে পড়ল ওদের মাথায়, মেঝেতে। সেই সঙ্গে আশপাশের ঘরের দরজা জানলা বন্ধ হয়ে যেতে লাগলো দমদম। প্যাসেজে দ্রুত পদশব্দ, আর্তস্বর। শ্যামলদা কখন ফিরবে? মন্দিরা হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। দাদাকে ওরা নিশ্চয়ই খুন করবে। কেন মন্দিরা? অসীমের কণ্ঠে বিস্ময়। দাদা যে ওদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে। দাদা চায় না বংশ পরম্পরায় যারা ফ্ল্যাটে বাস করে আসছে তারা আজ বস্তিতে পচুক। দাদা চায় মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টির চক্রান্ত ফাঁস হয়ে যাক। বৌদি তাড়াতাড়ি এ ঘরে এসে শঙ্কিত স্বরে বলল, ভবানীদের ফ্ল্যাটে হামলা হচ্ছে, কি হবে? অসীম তড়াক করে উঠে দরজার খিল খুলতে গেলে মন্দিরা তার পথ রোধ করে দাঁড়ালো। তার ভালোবাসায় নিবিড় দুই চোখে মমতা এবং উদ্বেগ। তাই দেখে অসীম বলল, এইভাবে পথ আঁকলে কি ওদের রুখতে পারবে মন্দিরা? এতে যে ওদের সাহস বেড়ে যাবে। বৌদি বলল, ও তো ঠিকই করছে ভাই, একা তুমি কি করবে? আমাদের ওরা আরো বিচ্ছিন্ন করে দিচ্ছে বৌদি। অসীম বলল, এভাবে চলতে দেওয়া উচিত নয়। এমন সময় হট্টগোলটা তাদের দরজায় এসে থামল। এই শালা শ্যামলা, দরজা খোল।
পর মুহূর্তে দরজায় মুহুর্মুহু লাথি। মন্দিরা এবং বৌদি কেঁপে কেঁপে উঠতে লাগলো দরজাটার সঙ্গে। যে কোনো মুহূর্তে দরজা ভেঙে পড়তে পারে। অসীম প্রাণপণ শক্তিতে দরজা চেপে রাখল। কিন্তু এ অসম প্রতিযোগিতা। কোনো ভারী বস্তুর আঘাতে খিল ছুটে গেলে অসীম ছিটকে পড়ল দূরে। হুড়মুড় করে ঢুকে পড়ল উন্মত্ত যুবদল। কোথায় গেল সে বেজন্মা? শালার বস্তির লোক খেপানো ঘুচিয়ে দেব আজ। এই শালা, মেয়ে লুটছিস? বল শালা, কোথায় শ্যামলা? অসীমকে প্রতিরোধ কিংবা প্রতি আক্রমণের কোনো সুযোগ না দিয়ে বৃষ্টির মতো ঝরতে লাগলো কিল, চড়, লাথি। ওকে ছেড়ে দাও তোমরা, ও কি করেছে? বৌদি আর মন্দিরা ঝাঁপিয়ে পড়ল। ওরা অসীমকে ছেড়ে তাদের ঘিরে ধরল। খবরদার, মেয়েদের গায়ে হাত দেবে না। চেয়ার শূন্যে তুলে রুখে উঠল অসীম। চকিতে ঘুরে দাঁড়ালো দুজন, হাতে তাদের উদ্যত ছোড়া। অসীম পিছু হতে লাগলো ক্রমশ। তার লক্ষ্য কোণের চেয়ারটা। হাতেরটা ছুড়লে তখন আর একটা চাই। বাইরে তখন ঝড় উঠেছে। কালো মেঘ চিরে চিক্কুর হানছে। করাত করাত শব্দে বাজ পড়ছে। আর সেই সঙ্গে বাড়িটা যেন কেঁপে কেঁপে উঠছে অসহায়তায়। নিচ থেকে পুঞ্জ পুঞ্জ কোলাহল যেন পাকদণ্ডী বেয়ে উপরে উঠে আসছে। শত শত মানুষের আর্ত চিৎকার। আর ঘরের মধ্যে তখন দুটো হরিণীকে তাড়িয়ে বেড়াচ্ছে হায়নার দল। অসীমের মনে হলো এর চেয়ে অনেক ভালো যদি বজ্রাঘাতে বাড়িটা বিনষ্ট হয়। বাড়িটার জন্য তার হৃদয়ে যে মায়া, মমতা, ভালোবাসা, গর্ব ছিল তা এই মুহূর্তে অপসারিত। সেই স্থানে এখন অপরিসীম দুঃখ আর অনুকম্পা। ধ্বংস হোক সব কিছু অবশিষ্ট। মানুষ সেই ধ্বংসস্তূপ সরিয়ে তৈরি করবে নতুন বাড়ি, যে বাড়ির মালিকানা থাকবে না অর্থপতির হাতে। প্রচণ্ড ঝড়ে জানালার নড়বড়ে খিল ভেঙে গেল। বিদ্যুৎ বন্ধ। অন্ধকার ঘরে হু হু করে বৃষ্টির জল ভিজিয়ে দিচ্ছে সব কিছু। সেই অন্ধকারে জ্বলে উঠল ওদের চোখ। নতুন উদ্যমে ওরা মন্দিরা আর বৌদিকে বিবস্ত্র করতে চাইল। অসীম আর সহ্য করতে পারল না। তার হাতের চেয়ার সঠিক লক্ষ্যে একজনকে ধরাশায়ী করল। আর একটা চেয়ার তুলে নেবার আগে বাঁ হাতে অনুভব করল উষ্ণ ছোবল। তাকে স্পর্শ করে ছোড়াটা দেয়ালে প্রতিহত হলো। পড়ে গেল সে। এমন সময় প্রচণ্ড শব্দে শীষ, তারপর একটা কণ্ঠস্বর শোনা গেল বাইরে। ফোটো সব, শালা বস্তির মানুষগুলো উপরে উঠে আসছে দল বেঁধে। ওরা ঝড়ের বেগে বেরিয়ে গেলে সব ঝড় যেন থেমে গেল। উঠে বসল অসীম। বাঁ হাতের ক্ষত থেকে রক্ত ঝরছে অঝোর ধারায়। সব যন্ত্রণা ভুলে শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে রইল সে। দুটি নির্যাতিতা মহিলার অপমানের জ্বালায় বেঁকে দুমড়ে যাওয়া, তাদের অবনত শরীর ক্ষণে ক্ষণে কেঁপে ওঠা, অসহ্য গুমরানিতে পরিব্যাপ্ত ঘর যেন ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, এমন সব দৃশ্য তার চোখের সামনে। কিন্তু সে উঠে গিয়ে তাদের সান্ত্বনা দিতে পারল না। তার দু চোখের পাতা যেন এত ভারী। কোলাহলটা কি ক্রমশ এগিয়ে আসছে? ওরা কি আরো বড় দল নিয়ে ফিরে আসছে? তাহলে কি করবে সে? প্রভাতী, মন্দিরা, তোমরা সব ঠিক আছো তো? কার কণ্ঠস্বর? শ্যামলদার। তড়িৎ পদে উঠে দাঁড়ালো ওরা। বৌদি শঙ্কিত কণ্ঠে কাছে গিয়ে বলল, তোমায় কিছু করেনি তো? না না, আমি ঠিক আছি। শ্যামলদার আত্মতৃপ্ত কণ্ঠস্বর ভেসে এলো, যাক বাবা, আর ভয় নেই। অর্থপতি পালিয়েছে। বাড়িটাকে এবার বাসযোগ্য করে তুলব আমরা। রক্তক্ষরণ এবং ক্লান্তিতে অবসন্ন অসীমের চোখ বুজে এলো
পরম নিশ্চিন্ততায়।